চলুন আজ হংকংয়ের এক চরম বাস্তবতার গভীরে যাই। আমরা কথা বলবো বিশ্বের সবচাইতে ছোট কিছু অ্যাপার্টমেন্ট নিয়ে, যেগুলোকে বলা হয় কফিন হোম। দেখব এই কফিন হোমগুলোর ভেতরের জীবন ঠিক কেমন। হংকং নামটা শুনলেই কি চোখে ভাসে? আকাশ ছোঁয়া সব বিল্ডিং, বিলাসবহুল জীবনযাত্রা, এক কথায় বিশ্বের অন্যতম ধনী আর ঝলমলে একটা শহর। কিন্তু এই জাঁকজমকের ঠিক উল্টো পিঠেই লুকিয়ে আছে একদম অন্য একটা জগৎ, একটা অন্ধকার সত্যি। সেখানকার অবস্থাটা ঠিক কতটা ভয়াবহ একজন বাসিন্দা যেমনটা বলেছেন, ভেতরে সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা, ঠিকমতো হাত পা ছড়ানোরও উপায় নেই। একবার শুধু ভাবার চেষ্টা করুন তো, কি এক পরিস্থিতি। এর সাইজ কত জানেন? মাত্র ১৬ বর্গফুট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কিন্তু একটা সাধারণ গাড়ি পার্ক করার জায়গার চেয়েও ছোট। আর এইটুকুই হলো একজনের গোটা দুনিয়া, তার ঘর। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই এতটুকু জায়গায় প্রায় ২ লক্ষ মানুষের একমাত্র ঠিকানা। ভাবা যায়? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসলে একটা বিরাট সংকট। এই বাসাগুলোরই নাম হলো কফিন হোম। মানে এগুলো আসলে বড় বড় অ্যাপার্টমেন্টকে অবৈধভাবে কেটে বানানো ছোট ছোট খুপড়ি। আর এই খুপড়ির মধ্যেই শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর সব। তো চলুন এবার এই বাড়িগুলোর ভেতরে একটু ঢু মারা যাক। দেখা যাক যেখানে মানুষদের অনেকটা ইটের মতো করে একে অপরের ওপর সাজিয়ে রাখা হয়েছে। পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর মনে হবে যখন আপনি শুনবেন যে হংকংয়ের জেলে একজন কয়েদি জায়গা পায় প্রায় ৮০ বর্গফুট, আর কফিন হোমের বাসিন্দারা মাত্র ১৬ বর্গফুট। এমনকি কয়েদিদের জন্য ব্যক্তিগত টয়লেট থাকে, কিন্তু এখানকার বাসিন্দাদের জন্য সেটাও নেই। সবাইকে একটা কমন বাথরুম ব্যবহার করতে হয়। এখানে শুধু জায়গার অভাবটাই একমাত্র সমস্যা না, পরিবেশটাও ভয়ঙ্কর, অস্বাস্থ্যকর। ছারপোকার উপদ্রব তো আছেই, সাথে কোনো তাজা বাতাস বা জানালার ব্যবস্থা নেই। আছে শুধু দম বন্ধ করা দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে দেয়ালে ভরা ছত্রাক। এগুলোই যেন তাদের রোজকার সঙ্গী। এখানকার বাতাস নিরাপদ মাত্রার চেয়ে প্রায় ৪ গুণ বেশি দূষিত। কিন্তু এই দেয়ালের ভেতরে কারা থাকেন? কেমন তাদের জীবন? চলুন এবার সেই মানুষগুলোর মুখ থেকেই তাদের কঠিন বাস্তবতার গল্পটা শুনি। যেমন একজন বাসিন্দা বলছিলেন, তার কাপড় বদলাতে গেলে শরীরটাকে এমনভাবে বাঁকাতে আর মোচড়াতে হয় যে প্রায় ১০ মিনিট লেগে যায়। শোচন্ত জামা কাপড় বদলানোর মতো একটা সাধারণ কাজও সেখানে কতটা কঠিন একটা সংগ্রাম। ফ্রাঙ্কি নামে একজন মেটাল ওয়ার্কারের কথাই ধরুন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল ১০ বছর পর তিনি নিজেকে কোথায় দেখতে চান। তার উত্তরটা ছিল একেবারে হৃদয় বিদারক, ততদিনে তো আমি মরেই যাব। রাতের পর রাত হাড় ভাঙা খাটুনি খেটে মানুষটা ফিরে আসেন এই ছোট্ট বাক্সের মতো ঘরে। আবার ওয়াংয়ের গল্পটাও অন্যরকম। তিনি কিন্তু একসময় নিজের বাড়ির মালিক ছিলেন। তার ভাষায়, জুয়া খেলে আমি নিজেকে শেষ করে ফেলেছি। আমার স্ত্রী ছেড়ে চলে গেছে, এখন টাকা নেই, তাই কেউ আমার সাথে কথাও বলে না। একটা ভুলের কারণে জীবনটা কিভাবে পাল্টে গেছে। এখানকার জীবনযাত্রার আরেকটা ভয়াবহ দিক হল রান্না আর খাওয়া। ভাবুন একবার, ঢাকনা ছাড়া একটা টয়লেটের পাশেই হয়তো খাবার কাটাকুটি করতে হচ্ছে। যে সিঙ্কটা সবাই বাথরুমের পর ব্যবহার করে, সেখানেই সবজি ধোয়া হচ্ছে। আর তারপর বিছানার ওপরে একটা চেয়ার পেতে সেখানেই খাওয়া। এটাই রোজকার রুটিন। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন এমন একটা জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে? এর পেছনের অর্থনৈতিক কারণগুলো কি? চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একজন পার্ট টাইম ক্লিনার, তার মাসিক আয় হয়তো $৬৫০। এর মধ্যে $৩২০, মানে আয়ের প্রায় অর্ধেকটাই চলে যায় ওই ১৬ বর্গফুটের ভাড়া দিতে। বাকি মাসটা তাকে চালাতে হয় মাত্র $৩৩০ দিয়ে। আর যদি কেউ একটা সাধারণ, মানে একদম বেসিক একটা ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চায়, তার জন্য মাসে গুনতে হবে প্রায় $৪,০০০। কোথায় ৩২০ আর কোথায় ৪,০০০। তফাৎটা আসলেই আকাশ-পাতাল। সরকারি সাহায্যে যে পাবলিক হাউজিং পাওয়া যায়, সেটার জন্য আবেদন করলে অপেক্ষা করতে হয় ১০ বছরেরও বেশি। ১০ বছর! অনেকের কাছে এই অপেক্ষাটা একটা যাবজ্জীবন সাজার মতোই মনে হয়। এই শহরের সংকটটা এতটাই গভীর যে এখানে শুধু বেঁচে থাকতেই বন্দিদশা নয়, মৃত্যুর পরেও যেন কোনো মুক্তি নেই। ব্যাপারটা অবিশ্বাস্য লাগলেও সত্যি।
হংকংয়ে শুধু বেঁচে থাকার খরচই আকাশ ছোঁয়া না, এখানে মরতে অনেক খরচ। যেখানে একটা ছোট এক রুমের অ্যাপার্টমেন্ট কিনতেই লেগে যায় $10 লক্ষ বেশি, সেখানে একটা সাধারণ কবরের জায়গা কিছুদিন আগেই বিক্রি হয়েছে $1,28,000। এমনকি সেই কবরটাও কিন্তু স্থায়ী নয়। জায়গার এতই অভাব যে মাত্র 6 বছর পর কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলা হয়। মানে মৃত্যুর পরেও শান্তিতে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। সরকার অবশ্য একটা প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে 2049 সালের মধ্যে এই হাউজিং সমস্যার সমাধান করে ফেলবে। কিন্তু একবার ভাবুন, যারা আজ এই মুহূর্তে এই ভয়াবহতার মধ্যে বাস করছেন, তাদের জন্য 2049 সালটা কতটা দূরের এক স্বপ্ন। সবশেষে একটা প্রশ্নই শুধু মাথায় ঘোরে, এত ধন সম্পদ, এত ঐশ্বর্যের একটা শহরে মানুষের মানবিক মর্যাদার দামটা আসলে কত?